দিল্লিতে এই মুহূর্তে যেটা হচ্ছে যে কয়েকদিনের মধ্যেই ব্রিক্সের মিটিং রয়েছে, সবকটা দেশ আসবে, বসবে, এবং তার আগে এই যে ফরেন মিনিস্টার পর্যায়ের বৈঠক কারাঘাঁচি এসে গিয়েছেন। সব পক্ষকে কি ভারত এক টেবিলে বসাতে পারবে? কারণ ইরান কিছুদিন আগেই এই যুদ্ধ নিয়ে ভারতের অবস্থানটা স্পষ্ট করতে বলেছিল। ইরান তো আজকেও স্পষ্ট করে দিল অবস্থানটা। সুতরাং পয়েন্টটা হচ্ছে খুব সিম্পল, ভারতবর্ষকে ছেড়ে ইরান এগোবে না। ইরান খুব ভালো মতো এটা জানে আগামী দিনের পৃথিবীর যে রূপরেখা বা এন্টায়ার পরিকাঠামোটা তৈরি হবে ডিপ্লোম্যাটিক, তাতে কালচার একটা অত্যন্ত ইম্পর্টেন্ট অংশে থাকবে। সেই কালচারটাকে তো ডাইলিউট করতে দেবে না, কখনোই ডাইলিউট হতে দেবে। কেন দেবে ডাইলিউট হতে? যদি ডাইলিউট হতে দেয়, যে দেশটা কারোর সাথে যুদ্ধ করে না, ওরা বহু মার্কেট হারাবে। কিন্তু তাহলে ভারত কি করবে? কারণ ইসরায়েলের বিপক্ষে একটা বক্তব্য দাবি করছে ইরান এই মুহূর্তে, আর ভারত ইসরায়েলের বিপক্ষে যাওয়াটা অত্যন্ত টাফ, যাবে কিনা সেটাও প্রশ্ন। তাহলে এক্ষেত্রে ভারত কি করবে? ভারতের স্ট্যান্ড নেবে, ভারতের যা বলতে ইচ্ছে করবে তাই বলবে। ভারত ইরানের কথা চলে না, ভারত ইউএসের কথাতেও চলে না। ভারতের যদি মনে হয় ব্যালেন্স থিওরি সার্ভাইভ করবে। ভারত কেন বলতে যাবে ইরান, যে ইরানের মনে অনেক কিছুই হতে পারে, তার জন্য সব কথার উত্তর দিতে হবে নাকি পয়েন্ট টু পয়েন্ট? দেখুন, একটা জিনিস বুঝবেন, এখানে সাবঅর্ডিনেশন থিওরিটা কোনো কাজে লাগে না। এখানে থিওরিটা ভীষণ সিম্পল। আমি আপনার সাথে ততটাই লিঙ্কেজ রাখবো যতটা লিঙ্কেজ আমায় বেনিফিট করবে। আমার যদি লিঙ্কেজ বেনিফিট না করে, তাহলে আমি সেই পয়েন্টে আপনার সাথে ডিসএগ্রি করবো, ডিফারেন্ট অ্যালাইনমেন্টে থাকবো। তার মানে এই তো না আমি আপনার ক্ষতি করবো আর আপনি আমার ক্ষতি করবেন, এরকম কোনো ব্যাপার নেই এর মধ্যে। এটা ভীষণ লিনিয়ার থিঙ্কিং লোকজন করে, যে মানে সিভিল লাইফের মতো এরকম একে অপরকে দাবানোর চেষ্টা, এটা ইন অ্যাকচুয়ালিটি এরকম কিছু হয়। কিন্তু ব্রিক্স মানে তো এখন শুধুমাত্র ভারত, রাশিয়া, চায়না, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকা নয়, তার মধ্যে আরো কতগুলো দেশ রয়েছে, যেমন ইউএই, তারাও এসেছে, ইরানও এসেছে, এরকম আরো কতগুলো দেশ আমি বলছি। এবং তাদের মূল আলোচ্য ইউএই এসেছে, যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইরান যাদেরকে ছাড়েনি, তাদের ওপর যখন আঘাত করেছিল আমেরিকা, তাদের সবারই বিষয় হচ্ছে এই যে যুদ্ধ। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ঐক্যমত্যে কিভাবে পৌঁছানো সম্ভব হবে? সবাইকে বসে কমন পয়েন্টারে ডিসকাস করতে হবে, প্রথম জিনিস। দ্বিতীয় কথা হচ্ছে, এটা ব্রিক্স, এই ইন্টার ইসলামিক ওয়ারের মধ্যে ব্রিক্সের যত না ক্ষতি হয়েছে বা ধাক্কা লেগেছে, তার থেকে অনেক বেশি ক্ষতি হয়েছে ওপেকের। এবং সবাইকে একসাথে বসে এখানে আলোচনায় বসতে হবে, আলোচনা করতে হবে। সবাই একে অপরের সাথে যখনই আলোচনাটায় বসবে, যখনই আলোচনাটায় করবে, তখন অনেক পয়েন্ট ক্লিয়ার হবে। এবং অনেক দেশ, বিশেষ করে ইউএসএ, এক্সপোজ হয়ে যাওয়ার চান্স আছে, মারাত্মক এক্সপোজ হয়ে যেতে পারে। কেন? ধরুন, ও ইউএইকে একটা টার্মসে খেলিয়েছে, সৌদিকে অন্য টার্মসে খেলিয়েছে, কিন্তু এরা যখনই কমন টেবিলে বসবে, তখন নিজেদের টার্মসগুলো নিয়ে আলোচনা করবে, তখন অনেক কিছু রিভিল্ড হয়ে যেতে পারে। যত রিভিল্ড হবে তত কিন্তু এরা ব্যাকফুটে যাবে, এবং এটা ভয়ঙ্কর একটা দিক ইউএসের জন্য হতে চলেছে। ইউএসএ খুব একটা মানে পিসফুল স্ট্যাটাসে থাকবে না এটা হওয়ার পরে। রাশিয়া কি স্ট্যান্ড নেবে এই মুহূর্তে দাঁড়িয়ে? কারণ ইরানকে যদি এইভাবে আবার অ্যাটাক করা হয়, রাশিয়া তো ছেড়ে দেবে না। রাশিয়া এইটুকুনি আমার মনে হয়, ইরানের রিফিলিংয়ে রাশিয়া প্রচন্ড রকম সাহায্য করেছে, এবং রাশিয়া নিজে। আমাকে একটা কথা বলুন, দুটো যুদ্ধ চালিয়ে এতদিন ধরে দুটো যুদ্ধ চালিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা কি রাশিয়ার আছে? 5টা যুদ্ধ চালিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা রাশিয়ার আছে। ইটস রাশিয়া, ডোন্ট কম্পেয়ার রাশিয়া। কিন্তু যুদ্ধ মানে তো শুধুমাত্র অস্ত্র দিয়ে যে যুদ্ধ হবে সেটা তো নয় ম্যাডাম। যে দেশ, আমি আপনার শোতে হয়তো 100 বার এই কথাটা বলেছি, মাল্টি ডাইমেনশনাল ওয়ার, মাল্টি লেয়ার রেসপন্সেস যদি পৃথিবীতে কোনো দেশ ইউনিফর্মলি করে যেতে পারে, সেটা হলো রাশিয়া। রাশিয়া একটা অদ্ভুত কমিউনিটি, একটা অদ্ভুত আন্ডারস্ট্যান্ডিং, একটা অদ্ভুত মাইন্ডসেট। যদি আপনি নিজে তাদের সাথে কোনো রকমভাবে কাজকর্ম না করে থাকেন, আপনি এটা বুঝতে পারবেন না। মানে আপনি, মানে আপনার কথা বলছি না, মানে হুসো এভার ইট ইজ। রাশিয়ার একটা নিজস্ব একটা অদ্ভুত চৈতন্য বোধ আছে, চেতনা আছে, যে আই উইল ফাইট নো ম্যাটার হোয়াট। এবং রাশিয়ার যেটা সব থেকে পজিটিভ জিনিস, সেটা হলো রাশিয়া যদি আপনার পাশে থাকে, সে সবসময় আপনার পাশে থাকবে। আচ্ছা, সে সবসময় আপনার পাশে থাকবে। তাহলে এক্ষেত্রে কি করবে ইরানকে নিয়ে? রাশিয়ার স্টেপটা কি হবে? আমি কতগুলো সিচুয়েশন একটু আপনার কাছে বলি, তাহলে বিষয়টা পরিষ্কার হবে। সেটা হচ্ছে, এখনো পর্যন্ত জাহাজগুলো, ব্লকেটগুলো তোলেনি আমেরিকা, উল্টে তারা হুমকি দিয়ে যাচ্ছে যে কোনো মুহূর্তে আবার তারা অ্যাটাক করতে পারে। ইরানও পাল্টা হুমকি দিচ্ছে।
যে যদি এবার তাদেরকে অ্যাটাক করা হয় তাহলে তাদের এবার টার্গেট হচ্ছে ওয়াশিংটন। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে রাশিয়া কি করবে? কারণ দীর্ঘদিন ধরে যদি তেলের একটা পথ স্ট্রেট অফ হরমুজকে এভাবে অবরুদ্ধ করে রাখা হয়, সেটা তো শুধুমাত্র তখন দুটো দেশের মধ্যে আর সীমাবদ্ধ থাকবে না, গোটা বিশ্বে সেটা ছড়িয়ে পড়বে। রাশিয়া কি আমেরিকার এই দাদাগিরিটা গোটা বিশ্বে মেনে নেবে আর কতদিন? এটা ঠিক দাদাগিরি না, রাশিয়া নিজেও তো গেইন করছে, রাশিয়ার তো তাতেও গেইন আছে, কারণ তার দিকেও তো প্রচুর অয়েল ট্রেড আসছে, বাড়ছে। সুতরাং দেখুন এখানে একটা ব্যবসায়িক জায়গা আছে, অল্টারনেট অয়েল ট্রেড হিসাবে রাশিয়া প্রচুর কিছু কামাচ্ছে, এটা নয় যে রাশিয়া কামাচ্ছে না। দ্বিতীয় কথা হচ্ছে যে যদি ওরা মনে করে এই ধরনের অ্যাক্টিভিটি করাবার চেষ্টা করে, এবার এর একটা গ্লোবাল এফেক্ট পড়তে পারে, সেটা বুঝেই কিন্তু এই চায়না ভিজিটটাতে বহু রকমের টপিক নিয়ে কথা বলার চেষ্টা করবে ডোনাল্ড ট্রাম্প, যাতে করে শান্তি বজায় রাখার একটা প্রক্রিয়া চালানো হয় এবং তারা কোনোভাবে ইন্ডালজ না হয়। তবে ইরান যদি এরকম কন্টিনিউয়াস অ্যাটাক হতে থাকে, যেভাবে এনার্জি সেগমেন্টসগুলো অ্যাটাক হবে, আমার মনে হচ্ছে সেখানে রাশিয়া এবং চায়না এই দুটি দেশই এমন স্ট্যান্ড নেবে যেটা আমেরিকাকে প্রচণ্ড রকমভাবে ইকোনমিক ক্রাইসিসের দিকে ফেলে দিতে পারে। ওয়েট ফর ব্রিক্স ডিসকাশনস, ওয়েট ফর ব্রিক্স ডিসকাশনস কেন বলছি, ব্রিক্সে বহু টপিক ছিল যেগুলো ডিসকাস হওয়ার কথা ছিল না, কিন্তু ইকোনমিক লাইনটা যখনই শুরু হচ্ছে, সেখানে যে ধরনের কথাবার্তা বা আলাপ আলোচনা শুরু হচ্ছে, সেগুলোর কিন্তু একটা মানে ডিরেকশনটা একটু অন্য দিকে। কিন্তু যুদ্ধ আর আলোচনা এই দুটো কি একসঙ্গে চলতে পারে? হ্যাঁ, পিপল আর প্রফেশনাল, যুদ্ধ আলোচনা একসাথে চলে না। পিঠাতে পিঠাতে আমরা বলি না আবার করলে, রাষ্ট্রজ্ঞানেও তাই হয়। অত কঠিন ভেবে লাভ নেই ম্যাডাম, আমি এটা খোলা কথা বলছি। শুনুন, যুদ্ধ যারা করে তাদের কাজ আলোচনা নয়, আলোচনা যারা করে তাদের কাজ যুদ্ধ নয়। আপনার রাষ্ট্রের সব রকম লোক থাকে, ঠিক আছে? নেগোসিয়েশনে কাজ করবে, যারা এক্সিকিউশনে কাজ করবে, দুটো লোক তো এক না। আর এখানে রাষ্ট্রের বহুমুখী অ্যাপ্রোচ সবসময় থাকবে। ইরান কি শুধুমাত্র মিসাইল ফেলেছে? ইরান আমেরিকাকে ডিপ্লোম্যাটিক্যালি ক্ষতিগ্রস্ত করেছে। এই মাল্টি অর্ডার ক্ষতিগ্রস্ত করার যে একটা টেকনিক, এই টেকনিকটা তো মডার্ন ওয়ারফেয়ারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টেকনিক। সো সেটাই ব্যবহার করছে, এখানেও হবে, কোনো অসুবিধার ব্যাপার নেই। কিন্তু এই যে ভারতের এই বৈঠকটা, এটা যদি সফল না হয়, সেক্ষেত্রে ইউএই, ইরান বা এই যে ব্রিক্সের অন্তর্গত যে দেশগুলো আছে, তারা যদি ঐক্যমতে পৌঁছতে না পারে, তাহলে কি মেইন যে ব্রিক্সের সম্মেলনটা, সেটা কি আদৌ হবে? দেখুন একটা কথা বলি, প্রথম কথা হচ্ছে এর সাথে ইরানের যুদ্ধটা হচ্ছে একটা টপিক, বাট ইরানের যুদ্ধর জন্যই গোটা বিষয়টা নয়, ব্রিক্সটা হচ্ছে মূল বিষয়। কিন্তু একটা যুদ্ধ হচ্ছে, গোটা দেশের একটা টান পড়ছে ভাড়ারে, তেল বেরোবার পথটা বন্ধ হয়ে রয়েছে এতদিন। টপিক ইজ এনার্জি, নট ওয়ার। আলটিমেট তো সেটা গিয়ে এনার্জির উপরে প্রেসারটা ক্রিয়েট করছে। এনার্জিটাই আলটিমেট এবং সেটা নিয়ে ডিসকাশন হবে। তখন তো এটাও ডিসকাশন হবে যে এনার্জির উপর আক্রমণটা কারা শুরু করেছিল, কেন শুরু করেছিল, যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, কেন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ডিসকাশনে যখন যাবে